আসসালামু আলাইকুম। আজকে নবম বেসরকারি প্রভাষক নিবন্ধন অর্থাৎ কলেজ পর্যায়ে আসা ২০১৩ সালে গণিত প্রশ্নের সমাধান দেখাবো ব্যাখ্যাসহ। দেখুন ১ নম্বর প্রশ্ন, ১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটার একটা আমরা বেসিক নিয়ম হচ্ছে যে এখানে দেখুন দুইটা যদি ১০০ থাকে মানে একই পরিমাণ থাকে, টাকার পরিমাণটা যদি একই থাকে এবং এখানে ক্রয় করছে কি ১৫টা ধরে আর বিক্রয় করছে ১২টা, তাহলে তো যেহেতু বেশি কিনে কম বিক্রয় করছে তাহলে কি লাভ হবে? তো লাভ হলে হচ্ছে আমাদের যে ক্ষতি অপশনগুলো আছে এটা আর এটা কাটা যাবে। তাহলে হয় এটা লাভ নাহলে এটা, দুইটার মধ্যে যে কোনো একটা। তো এই অঙ্কটা আমরা একভাবে করতে পারি, সেটা হলো যে বিয়োগ করে দেবো। এই যে ১৫টা কমলা থেকে ১২টা কমলা বিয়োগ করব, তাহলে ১৫ থেকে লাভ হবে, দেখুন লাভ হবে। তো এই যে ১৫টা কমলা থেকে ১২টা কমলা বিয়োগ করবো, ১৫ থেকে ১২ বিয়োগ করলে হচ্ছে ৩, ১৫ থেকে ১২ বিয়োগ করলে ৩, তার সাথে গুণ দিব ১০০, যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করব। তার নিচে হচ্ছে বিক্রয় সংখ্যা, যতগুলো বিক্রয় করা হয়েছে, কটা ১২টা কমলা বিক্রয়, তাহলে ১২ দ্বারা ভাগ, তাহলে ৩ দ্বারা ১২কে ভাগ করলে হচ্ছে ৪, ৩ ৪ ১২, ৪ দ্বারা ১২ ১০০কে ভাগ করলে ২৫, তাহলে ২৫% হচ্ছে ২৫% লাভ হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। দেখুন আমি স্ক্রিনে একটা অঙ্ক দিয়ে দিচ্ছি এই টাইপের, যে ক্রয়মূল্য টাকার পরিমাণটা একই থাকবে কিন্তু বিক্রয়টা আলাদা থাকবে। এটাও বিভিন্ন পরীক্ষায় আসছে। তো এই অঙ্কটা আপনারা নিজেরা চেষ্টা করুন এই নিয়মে। এরকমভাবে কয়েকটা অঙ্ক করলে আপনারা খুব দ্রুতই অঙ্কগুলোর সমাধান পরীক্ষায় দিতে পারবেন। আর যদি ডিটেলস করতে যাই, ডিটেলস করতে গেলে অনেক টাইম লাগবে, তো ডিটেলসটা আমি দেখাচ্ছি না। আর ডিটেলসটা আপনারা পরীক্ষার হলে করতে গেলে সময়টা বেশি লেগে যাবে, যার ফলে কভার করতে পারবেন না, সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না। তো স্ক্রিনে দেখানো অঙ্কটা আপনারা নিজেরা সমাধান করুন। আর উত্তর কত হলো কমেন্টস অবশ্যই জানাবেন, কমেন্টস করতে ভুল করবেন না। আর আমি তো ভিডিওগুলো দিয়ে দিই, আপনারা তো খালি শুধু দেখেন। তো আপনারা ভিডিওগুলো আপনার বন্ধুদের মাধ্যমে দেখার জন্য শেয়ার করতে পারেন, যার ফলে আপনার বন্ধুদেরও উপকার হবে। আমি আপনাদের জন্য দিই, আপনারা আপনার বন্ধুদের উপকার করেন। ২ নম্বর প্রশ্ন, কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর, কালামের স্ত্রী ও ওই ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর। তাহলে এখানে কালাম আর ৪ পুত্র ৫ জনের গড় বয়স হচ্ছে ২০। তাহলে কালাম আর ৪ পুত্রের মোট বয়স কত হবে? গুণ করতে হয়। তাহলে কালাম আর ৪ পুত্রের বয়স, কালাম প্লাস হচ্ছে ৪ পুত্র সমান কত? এই কালাম একজন আর ৪ পুত্র, তাহলে ৫ দ্বারা ২০কে গুণ, তাহলে ৫ ২০ হচ্ছে ১০০, এত বছর। আর এখানে বলছে কালামের স্ত্রী ও ৪ পুত্রের বয়সের গড় ১২ বছর, কালামের বয়স ৪০, তাহলে কালামের বয়স কত? ৪০। তাহলে দেখুন এই কালাম আর ১০০ থেকে যদি ৪০ বিয়োগ করি, তাহলে আমরা কি ৪ পুত্রের বয়স পাবো, কারণ কালামের বয়স হচ্ছে ৪০, বিয়োগ করে দেবো এখান থেকে ১০০ থেকে ৪০ বিয়োগ, তাহলে কী থাকবে? ৪ পুত্রের বয়স। তাহলে ৪ পুত্রের বয়স ১০০ থেকে ৪০ বিয়োগ করলে হচ্ছে ৬০, এত বছর। এখন দেখুন কালামের স্ত্রী ও ৪ পুত্রের বয়সের গড় এত বছর, তাই কালামের স্ত্রী আর ৪ পুত্র, তাহলে স্ত্রী প্লাস ৪ পুত্র সমান কত? বয়স কত হবে? তাহলে স্ত্রী হচ্ছে একজন আর ৪ পুত্র, তাহলে ৪, তাহলে ১ আর ৪ হচ্ছে ৫, তাহলে ৫ দ্বারা ১৭কে গুণ করবো, ৫ ১৭ হচ্ছে ৮৫। এই ৮৫ থেকে যদি ৪ পুত্রের বয়স মাইনাস করে দিই, তাহলে আমরা কার পাবো? স্ত্রীর বয়সটা পাবো। তাহলে ৮৫ থেকে ৪ পুত্রের বয়স স্ত্রী প্লাস ৪ পুত্র মিলে ৮৫, আর শুধু ৪ পুত্রের বয়স হচ্ছে ৬০, তাহলে 4 পুত্রের বয়স ৬০ যে আছে এটা বিয়োগ করে দেবো এখান থেকে। তাহলে বিয়োগ করলে ৫ থেকে ০ বিয়োগ করলে ৫, আর ৮ থেকে ৬ বিয়োগ করলে ২, ২৫ বছর। এটা কার বয়স? ২৫ বছর। এই যে শুধু স্ত্রীর বয়স, তাহলে স্ত্রীর বয়স হচ্ছে ২৫ বছর। তাহলে আমাদের চাইছে স্ত্রীর বয়স, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, ২৫ বছর। ৩ নম্বর প্রশ্ন, ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান, ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যায়? তাহলে ২০টি ছাগলের পরিবর্তে, তাহলে ১৫টি ছাগলের পরিবর্তে পাওয়া যায় ৩টা গরু, যেহেতু মূল্য সমান, তাহলে ১৫টির পরিবর্তে পাওয়া যায় 3টি গরু, অতএব একটির পরিবর্তে কম হবে, তাহলে উপরে ৩ আর এই ১৫ নিচে চলে আসবে, ভাগ হবে যেহেতু কম। অতএব কতটির পরিবর্তে? ২০টি ছাগলের পরিবর্তে। তাহলে ২০টির ছাগলের পরিবর্তে তাহলে কি বেশি পাওয়া যাবে গরু, তাহলে বেশি হলে গুণ, ৩-এর সাথে ২০ গুণ, ৩ গুণ ২০ আর নিচে ১৫, ৩ দ্বারা ১৫ ভাগ করলে ৫ হয়, ৩ ৫ ১৫, ৫ দ্বারা ২০ ভাগ করলে ৪, ৪টা গরু পাওয়া যাবে। তাহলে ২০টি ছাগলের পরিবর্তে 4টি গরু পাওয়া যাবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। ৪ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মূলদ সংখ্যা? তো মূলদ সংখ্যা দেখুন যদি রুট থেকে যায় তাহলে সেটা অমূলদ, √2 হচ্ছে তাহলে অমূলদ। তারপরে এটা কিন্তু মূলদ হবে, কেন হবে? দেখুন এটাকে কিন্তু ভাঙানো যায়, এই কিউব রুট হচ্ছে
মানে হচ্ছে 1/3, তাহলে 8 মানে আবার 2 কিউব আর কিউব রুট অর্থ 1/3, তাহলে এটা কাটা, এটা কাটলে থাকে শুধু 2 থাকবে, মানে 3 আর 3 কাটা, তাহলে থাকবে শুধু 2। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা আসে এরকম, তাহলে সেটা মূলদ সংখ্যা হয়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এগুলা কিন্তু মানে ভাঙানো যাবে না। আর এটা দেখুন, এটা কিন্তু আসলে এর স্কোয়ার আর রুট এটার মিনিং হয় না, এরকম কিন্তু কোনো সংখ্যা নাই। তার মানে এটাকে ভাঙানো যাবে না। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা হবে। কেন? মূলদ সংখ্যাকে হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। যেমন 2কে আমরা 4/2 লিখতে পারি, তারপরে হচ্ছে কারণ 4কে 2 দ্বারা ভাগ করে 2, 6/3 লিখতে পারি, 6কে 3 দ্বারা ভাগ করে 2, এরকম মানে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে, দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত রূপে যদি প্রকাশ করা যায়, তাহলে সেটা মূলদ সংখ্যা হয়। আর এগুলোকে কিন্তু ওরকমভাবে ভাঙানো যাবে না। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 5 নম্বর প্রশ্ন, x² + x - a+1 × a+2 কে উৎপাদক বিশ্লেষণ করুন। দেখুন এই রাশিটাকে আমরা মানে এই রাশিটাকে কীভাবে লিখতে পারি আমরা, x² আছে এটা দিব, পরে এটা প্লাস আছে প্লাস দিব, এখানকার বড় মানটা লিখবো মানে a+2 লিখবো, তার সাথে x লিখবো, তারপর মাইনাস দিব, এবার ছোটোটা লিখবো a+1 × দিব x, তারপরে মাইনাস যেটা আছে সেটা লিখবো a+1 × a+2। তাহলে দেখুন এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, আর এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, তাহলে মধ্যে যে এক্স আছে, তাহলে এক্সটাকে আমরা এইভাবে লিখছি। দেখুন এই যে প্লাস এ আর এক্স, এ এক্স, আর এখানকার মাইনাস এ এক্স গুণ করলে এ এক্স হবে, তাহলে প্লাস এ এক্স আর মাইনাস এ এক্স কিন্তু কাটা যাবে। আর দেখুন এই যে 2x মানে 2x আর এখানে -1 আর একজন এক্স, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স। তো এটাকে এভাবে লিখলাম, মানে আমরা এখানে যে গুণ হিসেবে থাকবে এরকম কিন্তু কিছু অঙ্ক আরও আছে, মানে এই টাইপের অঙ্ক। তো এটাকে আমরা এইভাবেই সাদা লিখবো, তাহলে অঙ্কটা সহজ হবে আর কি। তাহলে এখন আমরা এই দুটো থেকে কী কমন নিতে পারি, দেখুন এই দুটো থেকে কিন্তু এখানে x² আছে, এখানে x আছে, তাহলে x কমন নেব, x কমন নিলে এখানে কি আরেকটা x থাকবে, প্লাস x কমনে নিচ্ছি, তাহলে থাকবে a+2 মাইনাস এই যেটা মাইনাস এটা। এখন এই দুটো থেকে কী নেব, দেখুন এখানে a+1, এখানে a+1, তাহলে a+1 কমন, a+1 কমন নিলে এখানে x থাকে, তার মাইনাস তার এই মাইনাস কি প্লাস হবে, a+1 কমন নিচ্ছি, তাহলে a+2 হবে, a+2। তাহলে দেখুন এখানে x+a+2, এখানেও x+a+2, তাহলে আমরা x+a+2 কমন নিতে পারি, তাহলে এখানে x থাকে মাইনাস আর এখানে a+1, তাহলে x মাইনাস a মাইনাস আর a+a -1, তাহলে এটা হচ্ছে উৎপাদক, মানে x+a+2 × x - a -1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 6 নম্বর প্রশ্ন, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কোনটি? তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধির সূত্র হচ্ছে, পরিধি হচ্ছে 2πr, এটা সূত্র। আর ক্ষেত্রফলের সূত্র হলো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে পরিধি বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধির সূত্র হলো 2πr, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে, যেহেতু আমাদের পরিধি এসেছে, পরিধি হবে 2πr, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। আর যদি ক্ষেত্রফল বলতো তাহলে এটা অ্যান্সার হতো, মানে πr²। 7 নম্বর প্রশ্ন, log 327 এর মান কত? দেখুন এখানে ভিত্তি 3 দেওয়া আছে, তাহলে log 3 লিখবো, এটা লিখবো, আর এখানে 27কে 3 লিখবো, কারণ এই ভিত্তির সাথে মিলাইতে হবে। তাহলে 3-এর উপর যদি আমরা কিউব দিই তাহলে 27 হয়। তো 3 দিয়ে 3-এর উপর কিউব কেন দিলাম, যেহেতু ভিত্তি 3 আছে এই জন্য 3 দিয়ে ভাঙাইতে হবে, এবং পাওয়ারটা কি সহগ হয়ে যাবে, মানে 3টা সামনে চলে আসবে, তাহলে 3 log 3, তাহলে 3 × log 3 এভাবে যদি মিলে যায় সেটা 1 হবে, মানে log 3, এটা মান হচ্ছে 1। এটা সূত্র হচ্ছে log a = হচ্ছে 1, তাহলে এর যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে যদি এভাবে মিলে যায় 1 হবে, তাহলে 3 মিলে গেছে, তাহলে 1 হবে, তাহলে 3 আর 1 গুণ করলে 3, তাহলে এইটার মান হলো 3, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 8 নম্বর প্রশ্ন, x+1/x = √2 হলে x⁴ + 1/x⁴ সমান কত? তো দেখুন এটাকে আমরা ভাঙাবো, রাশিটা লিখে আগে x⁴ + 1/x⁴, এটাকে আমরা x² আবার স্কোয়ার দিয়ে ভাঙাইতে পারি, 2 × 4, এই যে 2 × 4, প্লাস এই 1/x⁴কে 1/x² লিখে আবার স্কোয়ার দিতে পারি, তাহলে 2 × 4 হবে। তাহলে a² + b² সূত্র a + b² - 2ab, এটা সূত্র খুলবো 2ab, a বলতে x², আর b বলতে 1/x², এটা কাটা। এখন দেখুন এখানে ভিতরে আবার আরেকটা সূত্র পড়ছে, মানে এটা স্কোয়ার বাদ দিয়ে শুধু ভিতরে এটা সূত্র পড়ছে a² + b², তাহলে a² + b² যে প্লাসের মান দেওয়া আছে, তাহলে সূত্রটা হচ্ছে a + b², এবার a বলতে x, b বলতে 1/x, a + b² - 2ab, ওই সূত্রটাই পড়বে আবার। সেম ব্র্যাকেট ক্লোজ করবো, ক্লোজ করে এই যে এটা স্কোয়ার দিতে হবে, এটা পরে -2 থাকবে এটা, তাহলে ভিতরের সূত্রটা হলো এইটুক, আর এটা স্কোয়ার হচ্ছে এটা, আর -2 হচ্ছে এটা, তাহলে x আর x কাটা যাবে। তো দেখুন x + 1/x, এটার মান কত দেওয়া আছে, √2 দেওয়া আছে,
তাহলে √2 তারপরে এটা স্কোয়ার -2 সেম ব্র্যাকেট ক্লোজ করে এটা স্কোয়ার পরে -2। তাহলে দেখুন √2 কাটা গেলে 2 থাকবে, তাহলে 2 - 2 হবে। তাহলে 2 - 2 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এটা স্কোয়ার পরে -2 আবার এটা। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0 পরে স্কোয়ার দিলে 0 হবে -2। তাহলে 0 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে -2ই থাকবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, মানে x⁴ + 1/x⁴, এটার মান হচ্ছে -2। 9 নম্বর প্রশ্ন, x + y = 2 এবং x² + y² = 4 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করুন। দেখুন আমাদের x এর মান কিন্তু নাই, মানে ab এর মান নাই। তো এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। তাহলে দেওয়া আছে x² + y²। তাহলে a² + b² সূত্র আমরা জানি a + b² -2ab এটা সূত্র আমরা জানি। তাহলে x² + y² এটা মান দেওয়া আছে 4, তাহলে 4 লিখবো ইকুয়াল x + y² এটা মান হচ্ছে 2, মানে x + y এর মান হচ্ছে 2, তারপর স্কোয়ার -2xy এটা থাকে গেল। তাহলে 4 আর 2 এর বসে দিলে হচ্ছে 4, তাই এটার সামনে প্লাস আছে, এই পাশে আসে -4 ইকুয়াল -2xy। তাহলে 4 4 কাটলে যদি 0 থাকে ইকুয়াল -2xy, বা তাহলে -2xy যদি এই পাশে লিখি আর 0টা আমরা এই পাশে লিখতে পারবো। তাহলে অতএব xy সমান কি -2 এই পাশে আসে ভাগ হবে, 0কে -2 দ্বারা ভাগ করলে 0 হবে। তাহলে xy এর মান পেলাম আমরা 0। এখন আমাদের চাইছে x³ + y³, x³ + y³ অর্থাৎ a³ + b³। তাহলে a³ + b³ সূত্র হলো a + b³ -3ab * a + b। এটা হলো a³ + b³ এর সূত্র। a বলতে x, b বলতে y। তো x + y এটার মান দেওয়া আছে হচ্ছে 2, x + y এর মান 2, তারপর কিউব আছে -3 * xy, xy এর মান পাইছি আমরা 0 বের করলাম। এই যে xy এর মান হচ্ছে 0 এটা আমরা পাইছি। তাহলে এখানে xy যায় হচ্ছে 0 * x + y, x + y এর মান তো 2। তাহলে 2 এর উপর কিউব দিলে 8 মাইনাস এগুলো 0-এর সাথে গুণ করলে 3, 0 আর 2 গুণ করলে 0 হয়ে যাবে, কারণ 0-এর সাথে গুণ করলে যে কোনো সংখ্যা 0 হয়ে যায়। তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে 8। তাহলে x³ + y³ এর মান পেলাম আমরা 8। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 10 নম্বর প্রশ্ন, কিউব রুট -27 ইকুয়াল হোয়াট? দেখুন এই যে কিউব রুট আছে, কিউব রুট অর্থ হচ্ছে 1/3, এই যে কিউব আর রুট এটা মিলে 1/3, তাহলে -27, তাহলে -3 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে 27 পাবো। ব্র্যাকেট ক্লোজ করে এই কিউব রুট এটা মানে হচ্ছে 1/3, তাহলে এটা কাটা যাবে। তাহলে -3 পাওয়ার 1, -3 পাওয়ার কি 1 হবে। তো মাইনাসের উপর যদি বেজোর পাওয়ার থাকে তাহলে -ই হবে, তাহলে -ই হবে। আর 3 এর উপর যত পাওয়ার 3 এর উপর যেহেতু 1 পাওয়ার, তাহলে 3 এর উপর 1 পাওয়ার দিলে 3 হবে। তার মানে এই অংশটার মান হলো -3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 11 নম্বর প্রশ্ন, log 2√5 40 = x হলে x এর মান কত? দেখুন এখানে কি দেওয়া আছে, log 2√5 40 = x, তার মানে এখানে যে ভিত্তিটা থাকবে এটার উপরে x চলে আসবে, মানে লগটা ক্যান্সেল হয়ে যাবে আর এটার উপরে x চলে আসবে, এটা নিয়ম সূত্র লগের। তার মানে 2√5 পাওয়ার x ইকুয়াল হচ্ছে 40 হবে, আর লগটা ক্যান্সেল হয়ে যাবে, মানে এই সমীকরণ থেকে এরকম আসবে। বা তাহলে 2√5 পাওয়ার x আছে, এখানে আমরা 2√5 লিখে দিব, লিখে যদি পাওয়ার 4 দিই তাহলে 400 হবে। কীভাবে আমি বুঝলাম, দেখুন 2√5 এর উপর যদি স্কোয়ার দিই, আগে 2√5 পাওয়ার যদি স্কোয়ার দিই কত হয়, 2 × 4 আর রুট স্কোয়ার কাটা, তাহলে 5, 4 × 5 = 20। তাহলে 20-এর উপরে যদি আরেকটা স্কোয়ার দিই, 20-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 400 হয়। 20-এর উপরে স্কোয়ার দিলে 400, মানে আমাদের আছে কত, এই যে 400 আছে। তার মানে 2√5 এর উপর প্রথমে একবার স্কোয়ার দিচ্ছি, পরে আবার স্কোয়ার, তাহলে 2 × 4 মানে পাওয়ার 4 দিলে এটা মানে 400 হয়ে যাবে। তাহলে এটা 2√5 লিখে কেন পাওয়ার 4 দিলাম, এটা কারণ হচ্ছে যে এখানে যে 2√5 আছে, তাই এই জন্য আমরা এখানে 2√5 লিখে পাওয়ার দিচ্ছি। দেওয়ার ফলে কী হবে, আমাদের 2√5গুলো ক্যান্সেল করা যাবে, তাহলে x এর মান পাবো 4। তাহলে অতএব x = হচ্ছে 4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, যেহেতু আমাদের x এর মান চাইছে তাহলে x এর মান 4। তো এই অঙ্কগুলোর মানে করার ক্ষেত্রে আমরা যে ভিত্তিটা থাকবে এখানে যেটা থাকবে ওইটার উপর আগে স্কোয়ার দিয়ে দেবো। আগে কী করবো, স্কোয়ার দেবো। তো স্কোয়ার দিয়ে কত আসলো, 20 আসলো। তো 20-এর উপর কত কী দিলে 400 হবে, 20-এর উপর যদি আবার স্কোয়ার দিই তাহলে 400 হবে। তাহলে দুইবার যেহেতু দিলাম তাহলে 2 × 4 হবে। এইভাবে মিলাইতে হবে আর কি এই অঙ্কগুলো। 12 নম্বর প্রশ্ন, একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয়, সংখ্যাটি কত? তো সংখ্যাটা আমরা ধরে নেব x, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে, তাহলে x এর বর্গ হচ্ছে x², বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে মানে x যদি যোগ করি তাহলে যোগ করলে কী হবে, পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে। তাহলে x এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হবে x + 1, তাহলে এটা 9 গুণ হচ্ছে 9 গুণ করতে হবে। তাহলে এখন দেখুন, তাহলে x² প্লাস হচ্ছে x আর 9
এক্স 9 দ্বারা গুণ করে দেবো, তাহলে 9 আর এক্স গুণ করলে 9x প্লাস 9 আর 1 গুণ করলে 9 কে 9 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর 9x এই পাশে আসে মাইনাস, 9টা এই পাশে আসে মাইনাস ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার একটা এক্স থেকে 9টা এক্স বিয়োগ করলে মাইনাস 8x হয়, মাইনাস 9 ইকুয়াল 0। এখন মিডল টার্ম করবো, দেখুন গুণ করে 9 হবে, বিয়োগ করে 8 হবে, তাহলে 9 কে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়। আমি কেমনে বুঝলাম, দেখুন যে বিয়োগ করে 8 মিলাইতে হবে, যে মাইনাস আর মাইনাস কি প্লাস, এটা নিচে মনে মনে ধরবেন, তাহলে একটা মাইনাস একটা প্লাস, এখানে মনে মনে আসলো প্লাস, তাহলে যদি আলাদা চিহ্ন আসে এরকম মনে মনে ধরে, যদি আলাদা চিহ্ন আসে তার মানে বিয়োগ করে এটা মিলাইতে হবে, আর গুণ করে মিলাইতে হবে এটা, তাহলে 9 কে 9 হবে, 9 থেকে 1 বিয়োগ করলে 8, এবং এখানে যেহেতু মাইনাস আসছে তার মানে 9 এর সামনে মাইনাস হবে, কোন 9 এর সাথে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস হচ্ছে এক্স, এই যে 9 কে 9, একটা এক্স থেকে 9টা এক্স বিয়োগ করলে 8x, এখানে মাইনাস থাকার কারণে বড়টার সামনে মাইনাস দিব, আর ছোটটার সামনে প্লাস, মাইনাস 9 আসছে, মাইনাস 9 ইকুয়াল 0। এখন এই দুটো থেকে আমরা কি এক্স কমন নিতে পারি, তাহলে এখানে আরেকটা এক্স থাকবে, মাইনাস এক্স কমন নিলে 9 প্লাস এটা, এই দুটো থেকে এক্স কমন কিছু মিল নাই, তাহলে 1 কমন নেব, 1 কমন নিলে ওইটাই থাকবে, এক্স মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 9 একটা পেলাম, আর একটা এক্স প্লাস 1, এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে অতএব এক্স মাইনাস 9 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল মাইনাস 9 এর পাশে আসে প্লাস, অথবা এক্স প্লাস 1 সমান হবে 0, অতএব এক্স ইকুয়াল প্লাস 1 এর পাশে আসে মাইনাস 1। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে স্বাভাবিক সংখ্যা, তাহলে মাইনাস কিন্তু স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, মানে প্লাসের মানগুলো শুধু 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত, লক্ষ লক্ষ কোটি কোটি পর্যন্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে কিন্তু তাহলে গ্রহণযোগ্য মান হচ্ছে 9, মানে এক্সের মান হচ্ছে 9, মানে 9 বর্গের সাথে যদি 9 যোগ করা হয়, যোগ করলে পরবর্তী স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 9 পরে যে স্বাভাবিক সংখ্যা 10 আছে, তাহলে 10 এর 9 গুণের সমান হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 13 নম্বর প্রশ্ন, tan θ সমান 3/4 হলে sin θ এর মান কত? তো দেখুন এটা আমরা চিত্র দিয়ে করব, এটা তো tan θ হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, tan θ এর সূত্র হচ্ছে tan θ সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে এই চিত্রের লম্ব হচ্ছে এটা, আর ভূমি হচ্ছে এটা, ভূমি হচ্ছে 4। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা যদি 3 হয়, একটা 4 হলে একটা 5 হবে, এটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বের করতে পারি, ওইভাবে দিতে গেলে আমাদের সময়টা বেশি লাগবে। তো এটা আমার মুখস্থ লাগবে, যদি একটা 3 একটা 4 হয়, আর একটা 5 হবে। কীভাবে হয় দেখুন, যে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে অতিভুজ এটা যদি এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব হচ্ছে 3, তারপর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে 4, তারপর স্কোয়ার, তাহলে 3 3 9 যোগ 4 4 16, 9 আর 16 25, তাহলে অতএব এক্স ইকুয়াল কি স্কোয়ার টেবিল শেষে রুট হবে 25 হবে, 25 কে রুট হলো 5, তার মানে অতিভুজ পেলাম আমরা 5, এভাবেও করতে পারি। এখন হচ্ছে সাইন থিটার মান কত, তাহলে সাইন থিটা আমরা মনে রাখবো, সাইন থিটা সাগরের লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হলো সাইন থিটা সূত্র। তাহলে লম্ব হচ্ছে আমাদের 3, যেটা লম্ব 3, আর অতিভুজটা আমরা বের করলাম 5, মানে 5, তাহলে 3/5, তাহলে সাইন থিটার মান হচ্ছে 3/5, তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 14 নম্বর প্রশ্ন, ত্রিভুজ হওয়ার শর্ত কি? দেখুন ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে এটা, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, মানে একটা ত্রিভুজ তখনই হবে যদি এটা 3 হয়, একটা 4 হলে এটা কত হবে 5 হবে, একটু আগে দেখালাম। তো যে কোনো দুই বাহুর যোগফল, মানে এটা আর এটা ছোট দুইটা যদি যোগ করি, তাহলে 3 আর 4 যোগ করলে 5, 3 আর 4 যোগ করলে 7, তো যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, তৃতীয় বাহু হচ্ছে 5, মানে 3 আর যদি 4 যোগ করি তাহলে কত 7, 7 কিন্তু তৃতীয় বাহু যে 5 আছে এটা থেকে বড়। অথবা যদি 5 আর 4 নেন, 5 যোগ 4 যদি নেন, 5 আর 4 9, তাহলে 5 আর 4 নিলেও কিন্তু এটা থেকে বড় হচ্ছে, মানে এটাই হচ্ছে কন্ডিশন, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর যদি হয়, তাহলে সেটা ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। 15 নম্বর প্রশ্ন, যদি a সমান 2 3, b সমান 1 2 এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্যটি। দেখেন এটা আমরা খুব সহজে বুঝতে পারি, এখানে এই শর্তটা বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। x > y, অর্থাৎ এক্সটা কিন্তু বড়, যার দিকে হা করে থাকে সেটা বড়, আর ওয়াইটা ছোট, তো এই এক্স আর ওয়াইয়ের মধ্যে কি এক্সটা বড় হবে। এখানে যে আছে প্রত্যেকটা ক্রমজোরে প্রথমটা এক্সের মান, পরেরটা ওয়াইয়ের মান, এটা এক্সের, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, প্রত্যেকটা এরকম, তো এক্সটা বড় হবে, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এখানে দেখুন দুইটাই সমান, এক্স আর ওয়াই, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, তো এখানে কিন্তু দুইটাই সমান, তাহলে দুইটাই যদি সমান হয় তাহলে গ্রহণযোগ্য হবে না, তার মানে এটা না। এখানে দেখুন এটা বড় এটা ছোট, মানে এক্সের মানটা বড় ওয়াইয়ের মানটা ছোট, তাহলে ঠিক আছে, এটা বড় এটা ছোট, এটাও ঠিক আছে, এটা বড় এটা ছোট, এটাও ঠিক আছে, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে খ। অন্য অপশনগুলোতে দেখুন যে এখানে এক্সের মান কিন্তু ছোটো, ওয়াইয়ের মানটা বড়, কিন্তু আমাদের বলছে এক্সটাই বড় হবে, তাহলে এটা হবে না। এটাতে দেখুন প্রথমেই বড় ছোটো দিয়েছে, কিন্তু আমাদের এক্সের মানটা হবে বড় হবে, তাহলে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ।
16 নম্বর প্রশ্ন, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 এবং অন্তর্ফল 1, ভগ্নাংশটি কত? তাহলে লব আর হরের সমষ্টি হচ্ছে 5, তাহলে লব আর হর, তাহলে লব আর হর মিলে 5, এটা ঠিক আছে। আর অন্তর কিন্তু আবার 1 না, দেখুন এই যে 1 থেকে যদি 4 বিয়োগ করি, 1 থেকে 4 বিয়োগ করব, তাহলে কি আসবে -3, তাহলে আমাদের কিন্তু বলছে অন্তর্ফল 1, অন্তর্ফল মানে বিয়োগফল হচ্ছে 1। এটা যদি ধরি মানে লব আর হর 3 আর 2 যোগ করি তাহলে 5 হবে। আবার দেখুন 3 থেকে 2 বিয়োগ করব, 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কিন্তু 1 হচ্ছে, তার মানে মিলে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এটা কিন্তু হবে না, দেখুন যে লব আর হর মিলে 5 হচ্ছে, কিন্তু লব থেকে যদি হর বিয়োগ করি, যেহেতু লবটা প্রথমে বলছে, তাহলে লব থেকে যদি হর বিয়োগ করি মানে 2 থেকে 3 বিয়োগ করি তাহলে -1 আসবে, কিন্তু আমাদের বলছে শুধু 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। তো এটা কিন্তু হবে না, কারণ এটা যোগফল কিন্তু 5 না, 4 আর 3 7 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বলছে 5। 17 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো এই সংখ্যা দুটা ধরবো, একটা 5x, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x ধরবো, তাদের গসাগু বলছে 4, তাহলে 5x আর 7x এর গসাগু কত হবে? দুই গসাগু নিয়ম যদি আছে যেটা মিলবে, তো দুইটাতে x মিলছে, তাহলে x হবে গসাগু, এবং গসাগু বলছে 4 মানে ইকুয়াল 4। সংখ্যা দুটির লসাগু কত? লসাগু কত হবে? 5 আর 7 গুণ করলে কত, মানে 5x আর 7x এর লসাগু কত হবে? 5 গুণ 7 মানে 5 7 35 হবে, আর দুইটা x থেকে একটা x হবে 35x, তাহলে 35 গুণ x, x এর মান হচ্ছে কত? 4। তাহলে 4 35 কত? 4 5 20 শূন্য হাতে বেরিয়ে হচ্ছে 2, 3 4 12 আর 2 14 মানে 140। তাহলে সংখ্যা দুটির লসাগু হচ্ছে 140। তাহলে এই প্রশ্ন হচ্ছে গ। 18 নম্বর প্রশ্ন, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত? এই দেখুন পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, তাহলে পানি প্লাস হচ্ছে খালি বালতি মিলে হচ্ছে 12, আর এখানে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, তাহলে বালতির অর্ধেক যখন পানি থাকবে তাহলে অর্ধেক পানি, তাহলে হাফ বালতি পানি প্লাস হচ্ছে খালি বালতি মিলে হচ্ছে কত? 7। তাহলে এখান থেকে যদি এটা 12 থেকে যদি 7 মাইনাস করি 5 পাবো। এই 5 কি বলে দিই? খালি বালতি কাটা, তাহলে পানি থেকে হাফ বালতি পানি মাইনাস, তাহলে পানি থেকে যদি ফুল মানে বালতি পানি থেকে যদি হাফ বালতি পানি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? হাফ পানি থাকবে, মানে হাফ বালতি পানি থাকবে, মানে অর্ধেক পানির ওজন হচ্ছে 5 কেজি। এখন বলছে খালি বালতির ওজন, তাহলে দেখুন এই যে হাফ বালতি পানির ওজন হচ্ছে শুধু পানির, শুধু পানির ওজন হচ্ছে 5 কেজি। তাহলে যে বালতি মানে বালতি প্লাস অর্ধেক পানি ভর্তি হলে যদি ওজন হচ্ছে 7 কেজি, তাহলে এই 7 থেকে যদি 5 মাইনাস করি, মানে এই 7 কি বলেন দেখি? এই যে হাফ পানি প্লাস খালি বালতি, এই যে হাফ পানি প্লাস হচ্ছে খালি বালতি মিলে হচ্ছে 7, আর এই যে হাফ বালতি পানির ওজন হচ্ছে 5, শুধু পানি, মানে হাফ বালতি পানির ওজন হচ্ছে 5, যদি বিয়োগ করে দিই তাহলে হাফ পানি মাইনাস, তাহলে খালি বালতি থাকবে, খালি বালতির ওজন কত? 7 থেকে 5 বিয়োগ করলে 2 মানে 2 কেজি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 19 নম্বর প্রশ্ন, ab প্লাস বি স্কোয়ার বাই ab ভাগ a প্লাস বি বাই a ইকুয়াল কত? দেখুন আমরা এটাকে আমরা উপর থেকে কি কমন নিতে পারি? বি কমন নিতে পারি, যেহেতু বি মিলে আছে, তাহলে বি কমন নিলে এখানে এ থাকবে, আর একটা প্লাস বি কমন নিলে হচ্ছে এ থাকে, প্লাস বি স্কোয়ার থেকে বি কমন নিলে আরেকটা বি থাকবে, আর নিচে তো এ বি আছে। এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে এটা উপরে চলে যাবে, এ প্লাস বিটা নিচে চলে আসবে, উপরে এ আর নিচে এ প্লাস বি। তাহলে দেখুন এই বি কাটা, এখানে এ দ্বারা এ কাটা, আর এ প্লাস বি কাটা, তাহলে কিছু থাকলে কিছু না থাকলে 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 20 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের এবি সমান এসি, কোণ এ সমান 80 হলে বি কোণ বি সমান কত? এবিসি ত্রিভুজের এবি সমান এসি, দেখুন এবিসি একটা ত্রিভুজ নিব, এই যে এবি সমান এসি, তাহলে এবি আর এসি কি সমান, মানে এটা বাহু আর এটা বাহু সমান, তাহলে এটা বাহু আর এটা বাহু সমান হলে এই কোণ আর এই কোণ কী হবে? সমান হবে। তার মধ্যে কোণ এ সমান 80 বলছে, এখানে বলছে 80 এ কোণ, তাহলে কোণ বি, তো এটা যদি 80 হয় তাহলে এই দুইটা মিলে কত হবে? তাহলে তিনটা ত্রিভুজের তিনটা কোণ মিলে হচ্ছে 180, তাহলে এটা একাই 80 হলে এই দুইটা মিলে হচ্ছে 100 হবে, মানে বি কোণ প্লাস সি কোণ মিলে হচ্ছে 100। এবং যেহেতু এই দুইটা বাহু সমান, মানে এটা সমান, তাহলে কোণ দুটাও কী হবে? সমান হবে। তার মানে এটা যত হবে এটা তত হবে, তার মানে 100কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 50, মানে এটাও 50 ডিগ্রি, বি কোণটাও 50 ডিগ্রি, সি কোণ হচ্ছে 50 ডিগ্রি, তো আমাদের শেষে হচ্ছে বি কোণ, তাহলে বি কোণ হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 21 নম্বর প্রশ্ন, রহিম একটি কাজ 20 দিনে, করিম ওই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো দেখুন এটা আমরা সহজে কীভাবে করতে পারি? যেহেতু রহিম একটা কাজ করছে, করিম একা মানে দুজনে আলাদা আলাদা কাজ করছে, তাহলে আমরা একটা সূত্র করতে পারি যে তাদের কাজের গুণফল ভাগ হচ্ছে কাজের যোগফল,
মানে 20 আর 30 গুণ করবো, তাহলে 20 আর 30 গুণ করলে হচ্ছে কত হবে, এই যে 20 গুণ 30, আর নিচে হবে এই দুইটার যোগফল যখন একত্রে বলবে কাজটি। এরকম অনেক অঙ্ক আছে এই টাইপের। তো এই অঙ্কগুলোও আমি স্ক্রিনে আরেকটা দিয়ে দিচ্ছি, তো আপনারা এই টাইপে করবেন এবং কমেন্টসে জানাবেন যে অঙ্কটা উত্তর কত আসলো। তাহলে নিচে আসবে 20 আর 30-এর যোগফল, তাহলে 20 আর 30 যোগ করবো, 20 যোগ 30, তাহলে উপরে 20 গুণ 30 আর নিচে 20 আর 30 যোগ করলে হচ্ছে 50। এই শূন্য কাটা, 5 দ্বারা 20 কাটা করলে হচ্ছে 4, তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 12 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 22 নম্বর প্রশ্ন, যদি কোনো বড় ক্ষেত্রে প্রত্যেক ভর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি হবে। তো এই ধরনের অঙ্কগুলো যে শতকরা কত বৃদ্ধি হবে, এই ধরনের অঙ্কগুলো আমরা একটা সূত্র অনুসারে করি যে v1 প্লাস v2 প্লাস v1 ইন্টু v2 বাই হচ্ছে 100, এই সূত্র অনুসারে। এখানে যদি বৃদ্ধি পায় তাহলে কি প্লাস হবে, আর যদি হ্রাস পায় মাইনাস হবে। তাহলে বড় ক্ষেত্রে 4 বাহুর দৈর্ঘ্য একই, তাহলে v1 এর মান হবে 10, v2 এর মান হবে 10, তাহলে 10 যোগ এখানেও 10 হবে, যোগ এখানে 10 গুণ 10 হবে, 10 গুণ 10, আর নিচে তো 100 আছে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 10 আর 10 20, যোগ হচ্ছে এখানে 1 1 1, তাহলে 20 আর 1 হচ্ছে 21, মানে 21% বৃদ্ধি পাবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 23 নম্বর প্রশ্ন, 1 হতে 50-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে। তো 1 হতে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 15টি। কী কী দেখুন, এই যে 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 এবং 47। তাহলে এই 15টা হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এইগুলো মৌলিক সংখ্যা কেন, যে এই সংখ্যাগুলোকে 1 এবং এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই জন্য এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। যেমন যদি আমরা 2 ধরি, তাহলে 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যদি 13 ধরি, 13কে 1 আর 13 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এরকমভাবে প্রত্যেকটা মৌলিক সংখ্যাকেই 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ওই জন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 24 নম্বর প্রশ্ন, 4-এর 3, 5-এর 2, 6-এর 1 এবং 8-এর 5 ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম, মানে কোনটা বড় সেটা বের করতে বলছে। তাহলে আমরা গুণ করবো এইভাবে, আর গুণন পদ্ধতিতে করবো, যে 3 আর 5 গুণ করবো, 3 5 15 এখানে লিখবো, আর 2 আর 4 2 8 এখানে লিখবো, 4 আর 2 গুণ করলে 8 হয় এখানে লিখলাম। তাহলে 15 আর 8-এর মধ্যে যেহেতু 15 বড়, তার মানে এই ভগ্নাংশ থেকে এটা বড়। যেহেতু এটা বড়, তাহলে এটার সাথে এবার এটা তুলনা করবো, তাহলে এখানে লিখে নিই এটা ভগ্নাংশটা 4-এর 3। তা আবার এবার গুণ করবো, 3 আর 6 গুণ করলে 3 6 18, আর 4 1 গুণ করলে 4 1 4। তাহলে 18 আর 4-এর মধ্যে যেহেতু 18 বড়, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে এটা থেকে বড়, তার মানে এটা বড়। তাহলে এটাকে আবার এটার সাথে তুলনা করবো এবার এটা, তাহলে এটার সাথে মানে 4-এর 3 এখানে লিখবো এবার 4-এর 3। তাহলে 3 আর 8 গুণ করলে 3 8 24, আর হচ্ছে 4 আর 5 গুণ করলে 4 5 20। তাহলে 24 আর 20-এর মধ্যে যেহেতু 24 বড়, তার মানে 4-এর 3 ভগ্নাংশটা এটা থেকে বড়, অর্থাৎ 4-এর 3 ভগ্নাংশটি হচ্ছে সবগুলো ভগ্নাংশের মধ্যে বড়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 25 নম্বর প্রশ্ন, কোনটি বৃত্তের সমীকরণ। দেখুন আমরা জানি বৃত্তের একটা আদর্শ সমীকরণ আছে। বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে এ আর বি হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, মানে কেন্দ্র, আর হচ্ছে ব্যাসার্ধ। তো এই টাইপের যদি সমীকরণ আসে তাহলে সেটা হবে বৃত্তের সমীকরণ। তো এখান থেকে যে অপশনগুলো আছে দেখুন, এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার নাই, এখানে ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার নাই, এখানে আবার ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার নাই, এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তো এটাকে আরও সজায় আমরা কীভাবে লিখতে পারি, যে দেখুন এখানে যেমন 3 কমন নিতে পারি আমরা। 3 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 15, বা তাহলে 3 দ্বারা 15 কাজ করলে 5 হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে মানে 5, 3 দ্বারা 15 কাজ করলে 5 হয়। তার মানে এটাই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, এর সাথে মিলে যাচ্ছে। এটাকে আরেকটু কীভাবে লিখতে পারি আমরা, এই যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে √5 লিখে স্কোয়ার দিতে পারি। তাহলে রুট স্কোয়ার কাটে গেলে কী থাকবে, 5 থাকবে। এখানে তাহলে কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে √5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।